তো দেখো, এখন আমাদের যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে পার্লামেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ 25টা কোশ্চেন, যেই কোশ্চেনগুলোর থেকে পরীক্ষা আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তো আমার সাথে সাথে অ্যাটেম্প করা শুরু করো, আর লাস্টে অবশ্যই জানিও কটা হয়েছে। চলো স্টার্ট করি। দেখো, প্রথম কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের যুগ্ম অধিবেশনের কথা উল্লেখ করা আছে? অপশন অনুচ্ছেদ 102, 108, 110, 112। দেখো, জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিং এর জন্য ডাক দিতে পারে প্রেসিডেন্ট বা আমাদের রাষ্ট্রপতি। সেই ধারা লেখা আছে ধারা 108-এ। ঠিক আছে, এবার প্রেসিডেন্ট যখন জয়েন্ট সিটিং ডাক দেবে তখন সেই জয়েন্ট সিটিং এর চেয়ারম্যান কে হবে? জয়েন্ট সিটিং সেই জয়েন্ট সিটিং এর চেয়ারম্যান হবে লোকসভার স্পিকার। ঠিক আছে, সেই লোকসভার স্পিকার সেই জয়েন্ট সিটিং এর অধ্যক্ষতা করবে। হলো? আচ্ছা, এবার আমরা দেখি ধারা 102 কি বলতে চাইছে। ইচ অ্যান্ড এভরি ধারা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধারা 102 কি বলতে চাইছে? ধারা 102 বলতে চাইছে যে পার্লামেন্টের যে মেম্বাররা আছে সেই মেম্বারদের ডিসকোয়ালিফিকেশন। আচ্ছা, মেম্বাররা কি করে ডিসকোয়ালিফাই হয়? কোন মেম্বার যদি 6 মাস না জানিয়ে সেশনে অনুপস্থিত থাকে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো অনুচ্ছেদ 110, অনুচ্ছেদ 110-এ অর্থ বিল বা মানি বিলের ডেফিনেশন দাও। মানি বিলের কথা বলা আছে, মানি বিলের কথা বলা আছে। আর 112-তে হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা বাজেট বলি। আচ্ছা দেখো, সংবিধানে কোথাও বাজেটের কথা উল্লেখ করা নেই, করা আছে বার্ষিক অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মাঝে মাঝে বাংলা ভুলে যায়, সেটা কথা না। ঠিক আছে, চলো। সংসদের সদস্য পদ বাতিল সংক্রান্ত অনুচ্ছেদ 102 অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার আছে? দেখো, চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? নির্বাচন কমিশনের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি নেবে। একদম একদম। আচ্ছা দেখো, লোকসভার স্পিকার এর ক্ষমতা বা স্পিকারের ওথ হচ্ছে ধারা 93-তে বলা আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের ধারা হচ্ছে 124 থেকে 147, আর ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে ধারা 76। ঠিক আছে, কারুর যদি রাষ্ট্রপতি সম্পর্কে ধারা জানা থাকে বলতো? রাষ্ট্রপতি সম্পর্কে ধারা হচ্ছে 52 থেকে ধারা 61 পর্যন্ত। হলো? আচ্ছা, অর্থ বিল সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। অনুচ্ছেদ 110-এ অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2তে বলছে এটি পাশের ক্ষেত্রে রাজ্যসভার কোনো সংশোধনের মূলক ক্ষমতা নেই। 3 নম্বর বলছে যদি কোনো কারণে লোকসভা ভেঙে যায় তবে অর্থ বিলটি বাতিল হয়ে যায়। দেখো, বলছে কোনটি সত্য হবে। এখানে আমরা জানি মানি বিল 110 নম্বর আর্টিকেল সব বলি। হ্যাঁ, একদম একদম। ফার্স্ট এরটা ঠিক আছে। সেকেন্ড এরটা, এই যে মানি বিল, এই মানি বিল সংক্রান্ত সমস্ত কিছু মানি বিল একমাত্র পেশ করা যায় লোকসভাতে। ঠিক আছে, মানি বিল কখনোই রাজ্যসভায় পেশ করা যায় না। এই মানি বিল লোকসভায় পাশ হয়ে যাওয়ার পরে সেখান থেকে রাজ্যসভায় যায়
এবার রাজ্যসভায় ম্যাক্সিমাম এই বিলটা 14 দিন রাজ্যসভার মেম্বাররা হোল্ড করে রাখতে পারে। যদি ধরো মানি বিলে রাজ্যসভার কিছু পছন্দ হয়নি, রাজ্যসভা সেখানে চেঞ্জ করার জন্য সাজেস্ট করতে পারে যে আমার এটা মনে হচ্ছে এটা ঠিক না, এটা করতে পারেন। তবে সেই জিনিসটা লোকসভা মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ লোকসভার উপর ডিপেন্ড করে। যদি রাজ্যসভার সাজেশন লোকসভা নাও মানে, সেক্ষেত্রে রাজ্যসভার কিচ্ছু করার ক্ষমতা নেই। এবার ধরো অন্যান্য বিলের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু বিল আছে যেমন যেখানে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতা থাকে, যেমন সংবিধান সংশোধন বিল, ফান্ডামেন্টাল রাইটস এর সম্পর্কে বিল ইত্যাদি বিল আছে। কিন্তু এই মানি বিল সম্পর্কে রাজ্যসভার কোনো পাওয়ার নেই। রাজ্যসভায় মানি বিল সম্পর্কে ডিসকাশন হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু যদি রাজ্যসভা ভাবে যে আমি হোল্ড করে রাখবো, রাজ্যসভা 14 দিনের বেশি এই বিল কখনো হোল্ড করে রাখতে পারবে না। 14 দিন হয়ে গেলে সেটা আবার পুনরায় অটোমেটিক্যালি পাস ধরে নিয়ে লোকসভায় ফেরত চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। থার্ড কি বলছে, যদি কোনো কারণে লোকসভা ভেঙে যায় তবে অর্থ বিলটি বাতিল হবে, অবশ্যই 100%। তাহলে অ্যান্সার কি হবে, উপরে সবকটি সঠিক। আই হোপ ক্লিয়ার মানি বিল সম্পর্কে। আচ্ছা ধরো কোনো বিল মানি বিল না কি বিল সেটা বলবে কে? কোনো বিল যে মানি বিল, সেটার মানি বিলের সার্টিফিকেট দেবে লোকসভার স্পিকার। মানে কোনো বিল মানি বিল কিনা সেটা নির্ধারণ করবে লোকসভার স্পিকার। এবার কোনো বিল মানি বিল হতে গেলে কি কি লাগবে দেখো, সেখানে টাকা পয়সা রিলেটেড কোনো কিওয়ার্ড থাকতে হবে যে এই টাকা এখান থেকে তোলা হবে বা এই খাতে খরচা করা হবে, এই বিলগুলো হচ্ছে মানি বিলের আন্ডারে পড়ে। বলছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অবশিষ্ট ক্ষমতা ওপর আইন প্রণয়ন করতে পারে? আচ্ছা সবার আগে বলি এই অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়ারি পাওয়ার এটা কোথার থেকে নেওয়া হয়েছে? এটি আমাদের সংবিধানে কানাডার থেকে নেওয়া হয়েছে, কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে অবশিষ্ট ক্ষমতা। মানে কি দেখো, এটা যদিও পার্লামেন্টের পার্ট না, তাও পড়িয়ে দিই, কোশ্চেন দিয়ে দিয়েছি ভুল করে, করা যাবে। দেখো আমাদের কাছে তিন রকমের লিস্ট আছে, একটা সেন্ট্রালের লিস্ট বা কেন্দ্রীয় সূচি, একটা হচ্ছে স্টেট লিস্ট রাজ্য সূচি, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সমবর্তী সূচি বা কনকারেন্ট লিস্ট বলা হয়, কনকারেন্ট লিস্ট। এবার কেন্দ্রীয় সূচিতে কি কি থাকে? কেন্দ্রীয় সূচিতে আগে ছিল 100 খানা আইটেম, এখন সম্ভবত 99টা আইটেম আছে। সমবর্তী সূচিতে 50টা আইটেম, আর এখানে সম্ভবত 64 খানা আইটেম, আমার এক্সাক্ট খেয়াল নেই। ঠিক আছে, তাই কেন্দ্রীয় সূচিতে মানে কেন্দ্রীয় সূচিতে সেই সমস্ত জিনিসই থাকবে যেখানে যার সম্পর্কে আইন কেবলমাত্র কেন্দ্র সরকার বানাতে পারে। যেমন দেখো আমাদের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী যাই কিছু করুক না কেন, বিদেশ নীতি নিয়ে কিন্তু কেউ মাথা ঘামায় না। যে ফরেন অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল অ্যাফেয়ার গুলো কি হবে সেগুলো নিয়ে মাথা ঘামায় না। আচ্ছা কি কি নিয়ে মাথা ঘামায় না? ব্যাংক নিয়ে মাথা ঘামায় না, পোস্ট অফিস নিয়ে মাথা ঘামায় না, রেল নিয়ে মাথা ঘামায় না, ডিফেন্স নিয়ে মাথা ঘামায় না, অ্যাটমিক পাওয়ার নিয়ে মাথা ঘামায় না। তার মানে ইত্যাদি যে জিনিসগুলো বললাম, যেগুলোর ওপর সোললি কন্ট্রোল সেন্ট্রাল গভর্নমেন্টের, এগুলোকে বলা হয় সেন্ট্রাল লিস্ট। ঠিক আছে, এক্সাম্পল যদি আসে বলতে পারবে ডিফেন্স আছে, রেল আছে, ব্যাংকিং আছে, পোস্ট অফিস আছে, অ্যাভিয়েশন আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার আছে, এরকম অনেকগুলো আছে। এবার স্টেট লিস্ট কোনগুলো হবে? স্টেট লিস্ট দেখো, স্টেট লিস্টের মধ্যে আছে পুলিশ, স্বাস্থ্য, আচ্ছা তারপর হচ্ছে এক্সাইজ বা কাস্টম ডিউটি। দেখবে কোন রাজ্যে মদ চলে, কোন রাজ্যে চলে না, আর কোন রাজ্যে মদের উপরেই চলে। তো সেগুলো হচ্ছে তোমার রাজ্যের উপরে নির্ভর করে। ঠিক আছে, আর সমবর্তী সূচিতে কি কি আছে? যেমন সমবর্তী সূচিতে আছে ফরেস্ট, ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স, এডুকেশন, কৃষি ইত্যাদি, এ হচ্ছে সমবর্তী সূচিতে। এবার এত সমস্ত সূচিবদ্ধ করার পরেও যদি কিছু বাইরে থেকে যায় বা নতুন কিছু ক্ষমতা চলে আসলো, সেগুলোকে বলা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার থাকবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এটাই
ধারা 248 বর্ণিত রয়েছে। বোঝা গেছে? এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট, দেখো এগুলো অতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। 252 ধারা 252 কি বলছে? ধারা 252 বলছে যে দেখো, যদি স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি এক্সাম্পল নিয়ে চলছি আগে, তারপর বলছি যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট একই জিনিসের উপরে একটা আইন বানানো হলো, তাহলে সেক্ষেত্রে গিয়ে স্টেট গভর্নমেন্টের আইনটা বাতিল হয়ে যাবে এবং তার পরিবর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনটা সেখানে চলবে। এবার ধরো 2 বা ততোধিক রাজ্য চাইছে যে তাদের রাজ্যে একটা আইন আসুক, এবং সে তখন ধারা 252 প্রয়োগ করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই আইনটা আনতে পারে। সেটা এখানে লেখা আছে যে 2 বা ততোধিক রাজ্য যদি তাদের রাজ্যের জন্য কোনো আইন চায়, তবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট লিস্টের আইন সেখান থেকে বানাতে পারে। ঠিক আছে? এটা একটু বেশি লম্বা হয়ে গেছিল, এটা ভালো কোশ্চেন ছিল। দেখো নিচের রাজ্যসভা সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? বলছে অনুচ্ছেদ 80-তে রাজ্যসভার গঠন বর্ণনা করা আছে, এটি স্থায়ী কক্ষ এবং 2/3 অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়। আমরা জানি এটাই ভুল, কারণ এটা 2/3 হবে না, এটা হবে তোমার 1/3। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়। একদম ঠিক। রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে ন্যূনতম, এটাও ভুল, ন্যূনতম, ও সরি, ঠিক, এটা সদস্য, তো আমি চেয়ারম্যান কেন ভাবছি। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছরের প্রয়োজন, এটাও ঠিক। তাহলে দেখো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পার্লামেন্ট। দেখো আমাদের পার্লামেন্ট 3টে জিনিস নিয়ে গঠিত, বা বলতে পারো আমাদের পার্লামেন্ট 3টে লেভেলে আছে, যার মধ্যে 2টো কক্ষ আছে, দ্বিকক্ষ বিশিষ্ট। সব থেকে নিচে থাকে লোকসভা, তার উপরে থাকে রাজ্যসভা, আর তার উপরে থাকে প্রেসিডেন্ট। এই যে পার্লামেন্ট আমাদের এই 3টে নিয়ে গঠিত হবে, এইটা বর্ণিত আছে ধারা 69 নম্বরে। কত নম্বরে বর্ণিত আছে? ধারা 69-এ বর্ণিত আছে যে পার্লামেন্ট আমাদের 3টে জিনিস নিয়ে গঠিত হবে, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিয়ে। এই যে লোকসভাটা দেখছো, বর্তমানে আমরা যাকে নাম জানি লোকসভা, এর আগে ইংরেজদের সময় নাম ছিল হাউস অফ কমন। হাউস অফ কমন, ঠিক আছে? এই হাউস অফ কমন এই নামটা 1954 সালে পরিবর্তিত হয়। 1954 সালে পরিবর্তিত হয়ে নাম হয় লোকসভা, আর হাউস অফ এল্ডার্স যেটা ছিল বর্তমানে এখন রাজ্যসভা, দুটোই 1954 সালে পরিবর্তিত হয়। আচ্ছা, লোকসভার প্রথম অধিবেশন কত সালে বসে? লোকসভার প্রথম অধিবেশন হয় 1952-তে, রাজ্যসভারও প্রথম অধিবেশন হয় 1952-তে। এটা এপ্রিলে হয়, আর এটা সম্ভবত মেতে হয়। এক্সাক্ট আমার ডেটটা মনে পড়ছে না, সালটা মনে আছে, 13 না 12 এরকম একটা কিছু এপ্রিল হবে। ঠিক আছে? আচ্ছা, রাজ্যসভার সম্পর্কে বর্ণিত আছে ধারা 80-তে, ঠিক আছে? আর লোকসভা সম্পর্কে বর্ণিত আছে ধারা 81-তে। অভিজিৎ মাইক বন্ধ করো। আচ্ছা অভিজিৎ, মাইক যখন খুলেছিস তাহলে একটা কথা বল, প্রেসিডেন্ট সম্পর্কে কত নম্বর থেকে কত নম্বর ধারায় বর্ণিত আছে? রাষ্ট্রপতি সম্পর্কে রাষ্ট্রপতি সম্পর্কে 52 থেকে 61। একটুখানি যদি ক্লাসটা মন দিয়ে করিস, দেখ আমি ঠিক 2-3টে কোশ্চেন আগেই করিয়েছি যে রাষ্ট্রপতি সম্পর্কে ধারা হচ্ছে 52 থেকে 61। একটু মনোযোগ দে ভাই। আচ্ছা, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা বলি বাজেট, এটা কত নম্বর ধারায় রয়েছে? 112-তে। আচ্ছা 111
ঠিক আছে। 111তে কি দেওয়া রয়েছে? 111তে রয়েছে প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির ভিটো পাওয়ার, ভেটো দানের যে ক্ষমতা, ঠিক আছে, রাষ্ট্রপতির ভিটো প্রদানের ক্ষমতা রয়েছে ধারা 111তে। এবার রাষ্ট্রপতির কটা ভিটো আছে দেখো, কটা এক আছে? 3টে এক। তাহলে রাষ্ট্রপতির ভিটোর ক্ষমতাও 3টে। 3টে ভিটো কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, না দাঁড়া এক সেকেন্ড, এক এক করে বলি। একটা হচ্ছে সাসপেন্সিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে পকেট ভিটো। ঠিক আছে। সাসপেন্সিভ ভিটোটা কিরকম জিনিস? ধরো রাষ্ট্রপতি, এই যে বিলগুলো পাস হয়, এই যে আমরা দেখি একটুখানি আগে, একটু বেশি লেন্দি হয়ে যাবে, কোনো ব্যাপার না। ধরো যে কোনো বিল যেই কক্ষেই আসুক না কেন, লোকসভায় আসতে পারে, রাজ্যসভায় আসতে পারে, এক্সেপ্ট মানি বিল, অর্থ বিল। অর্থ বিল কেবলমাত্র লোকসভায় আসবে। যে কোনো বিল লোকসভায় অথবা রাজ্যসভায় যেই সভাতেই আসুক না কেন, সেখান থেকে বিলটি পাস হয়ে অন্য সভায় যাবে। মানে যদি লোকসভায় এসে থাকে রাজ্যসভায় যাবে, আর যদি প্রথমে রাজ্যসভায় এসে থাকে দেন লোকসভায় যাবে। এই লোকসভা এবং রাজ্যসভার থেকে পাস হয়ে যাওয়ার পরে তারপরে যাবে বিলটি রাষ্ট্রপতির কাছে। এবার রাষ্ট্রপতি সেই বিলটাকে বলছে যে যে দেব না, আমি একটু এইটা কিরম ভাবে বোঝাই তোমাদের, আমি বলছি যে সাসপেন্সে রেখে দেবে, যে কোনো স্বীকৃতিও দিল না, কিছু বললো না, পাঠিয়ে দিল, রিটার্ন করে দিল। ঠিক আছে। এবার রিটার্ন করে দেওয়ার পরে সেই বিলটাকে ধরো আবার কিছু একটা চেঞ্জ করে আনলো, তখন রাষ্ট্রপতি মানতে বাধ্য। ঠিক আছে। আচ্ছা, অ্যাবসলিউট ভিটো কি? অ্যাবসলিউট ভিটো হচ্ছে রাষ্ট্রপতি সই দেবে না বলে ফেরত দিয়ে চলে গেল, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভিটো। আর পকেট ভিটো হচ্ছে, পকেট ভিটো হচ্ছে রাষ্ট্রপতির কাছে যদি কোনো বিল আসে, সেই বিলটায় রাষ্ট্রপতি হ্যাঁ না কিছুই না বলে রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য নিজের পকেটে করে রেখে দেয়। ঠিক আছে। একেই বলা হয় পকেট ভিটো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে কোনো ধরো রাষ্ট্রপতি যদি কোনো বিল ফিরিয়ে দেয়, যে পুনরায় আবার নিয়ে কনসিডারেশন করো যে এই বিলটা এই জিনিসগুলো ঠিক করতে হবে, সেই বিলটা যদি পুনরায় পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেই বিলে সই করতে বাধ্য হবে। ঠিক আছে। রাষ্ট্রপতি দুটো বিলের ক্ষেত্রে ভিটো প্রদান করতে পারে না। একটা হচ্ছে মানি বিল, ঠিক আছে, দুটো না, অ্যাকচুয়ালি 3টে। একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল, মানি বিল, সরি দুটোই তো, মানি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই দুটো বিলের উপরে রাষ্ট্রপতি কখনো ভিটো প্রদান করতে পারে না। চলো নেক্সট। বলছে 7 নম্বর, দেখো কি বলছে, লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা আছে? অলরেডি আমি বলেছি যে লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে ধারা 93-তে বলা আছে। আচ্ছা, ধারা 98-তে কি আছে? দেখো ধারা 98-তে দেওয়া আছে পার্লামেন্টের সেক্রেটারিয়েটের সম্পর্কে। আচ্ছা, পার্লামেন্টের সেক্রেটারিয়েটটা মানে কি? দেখো পার্লামেন্টের কাজ চালানোর জন্য লোকের প্রয়োজন। হ্যাঁ, শুধু তো মেম্বাররা গিয়ে বক্তৃতা দিলে হবে না, সেই পিছনে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে। তার জন্য এটা ধারা 98-তে পার্লামেন্টের সেক্রেটারিয়েটের কথা বলা আছে। আর কারোর যদি ইচ্ছা হয় যে আমি পার্লামেন্টের সেক্রেটারিয়েটের কাছে যাব, তো সোজা একটা পরীক্ষা দাও, সেটার নাম হচ্ছে এসএসসি সিজিএল। এখান থেকে একটা পোস্ট আছে, যেই পোস্টের নাম হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সেখান থেকে যাওয়া যায়। ঠিক আছে, হেভি চাকরি। আচ্ছা, ধারা 100তে কি আছে? দেখো ধারা 100-র মধ্যে অনেকগুলো জিনিস আছে, তবে সব থেকে যেটা বেশি জিনিস মনে রাখবে সেটাকে বলা হয় কোরাম। কোরাম, কোরাম কি জিনিস দেখো,
আমাদের পার্লামেন্টের জন্য কোরাম হচ্ছে 1/10, মানে পার্লামেন্টের বা সরি লোকসভা বা রাজ্যসভা যে কোনো সভা শুরু হতে গেলে একটা ন্যূনতম জনসংখ্যার প্রয়োজন। এই ন্যূনতম জনসংখ্যাটা কত বলছে? মোট জনসংখ্যার 1/10, মোট জনসংখ্যার 1/10, তার মানে লোকসভার জন্য এটি হবে 55 জন, আর রাজ্যসভার জন্য এটি হবে 25 জন। মানে যদি কোনোদিন দেখা যায় লোকসভা এবং রাজ্যসভায় 55 এবং 25-এর কম এসছে, তাহলে সেদিন কোনো মিটিং হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কোরাম। আচ্ছা, 105-এ কি আছে? 105-এ আছে পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ। পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ অফ এমপি। এমপিদের পাওয়ার এবং প্রিভিলেজ। দেখবে যে কোনো এমপি ধরো সদনের মধ্যে যা খুশি বলতে পারে, মানে যা খুশি মানে বুঝতেই পারছো। এবার সেখানে তার এগেনস্টে তুমি বাইরে গিয়ে কোর্ট কেস করতে পারবে না, কারণ এটা পার্লামেন্টারি এদের পাওয়ার, ইমিউনিটি দিয়েছে যে পার্লামেন্টের ভেতরে যা কিছু বলা হবে সেটা কখনো নিয়ে কখনো কোর্টে বিবাদযোগ্য নয়। সিমিলারলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা যে কোনো কোর্টের কোনো রায় পার্লামেন্টে কখনো আলোচিত হয় না, ডিসকাস করা হয় না। ঠিক আছে। আচ্ছা, প্রিভিলেজ কি? যেমন দেখো, যে কোনো এমপি কে তার সদন চলাকালীন 40 দিন আগে এবং 40 দিন পরে তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে সমন পাঠাতে হবে, ইত্যাদি বহুত কেস আছে। কোন কেসে? সিভিল কেসে। ক্রিমিনাল কেস হলে আলাদা কথা, সিভিল কেসের জন্য এটা অ্যাপ্লিকেবল। দেখো, এই যে বললাম যে পার্লামেন্টের মিটিং, পার্লামেন্টে লোকসভায় 3 বছরে 3টে সেশন হয়, 3টে সেশন হয়। ঠিক আছে, 3টে সেশন কি কি? একটা হচ্ছে সামার, এটা হচ্ছে মনসুন, আর একটা হচ্ছে উইন্টার সেশন, শীতকালীন অধিবেশন। 3খানা অধিবেশন বসে। এর মধ্যে মনসুন সেশন সব থেকে লম্বা চলে, আর উইন্টার সেশন সব থেকে শর্ট চলে। আর এই যে দুটো সেশনের মাঝখানে ম্যাক্সিমাম গ্যাপ হতে পারে 6 মান্থ। তার মানে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারলে যে মিনিমাম বছরে 2টো সেশন করতেই হবে। নেক্সট দেখো, সংসদের বিশেষ অধিকার, এইমাত্র বললাম সংসদের বিশেষ অধিকার সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? অনুচ্ছেদ 105 বাক স্বাধীনতা ঠিক। সংসদের ভেতরে কোন সাংসদের আচরণের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না, একদম ঠিক। ভাইস ভার্সা চলে, মানে সংসদের মেম্বাররা যা বলবে সেটা যেমন আদালতে নিয়ে যাওয়া যাবে না, সিমিলারলি আদালতের কোনো রায়কে সংসদে বেশি আলোচনা করা যাবে না। ঠিক আছে। দেখো, নিচের কোশ্চেন বলছে কোরাম সংক্রান্ত সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? কোরাম 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 দেখো, কোরাম এইমাত্র বললাম আর্টিকেল 100, টু বি প্রিসাইজ আর্টিকেল 103। ঠিক আছে, আর্টিকেল 103। দেখো, ধারা 102 কি? ধারা 102 হচ্ছে ভ্যাকেশন অফ সিটস। ধরো কোনো সাংসদ পদ ছেড়ে দিল, বা বাতিল হয়ে গেল, বা মারা গেল, বা অন্য অ্যান্টি ডিফেকশন খেলো, ইত্যাদি কেস হতে পারে। তার ফলে যে পদটা বাতিল হলো সেই পদে আবার পুনরায় নির্বাচন, এটাই হচ্ছে 101-এ লেখা আছে ভ্যাকেশন অফ সিট। আচ্ছা, 102-এ কি লেখা আছে? 102-এ লেখা আছে ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফিকেশন। আচ্ছা, কিভাবে ডিসকোয়ালিফাই হতে পারে? যদি 6 মাস অ্যাবসেন্ট থাকে তাহলে। আচ্ছা, ধরো একজন ব্যক্তি কোনো একটা পার্টির হয়ে, এক্স পার্টির হয়ে ভোটে জিতেছিল, কিন্তু পরে গিয়ে ওয়াই পার্টিতে যোগদান করে, তাহলে তার বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন লাগবে। অ্যান্টি ডিফেকশন লাগবে, যাকে বলা হয় দল বদল আইন। দল বদল আইন। ঠিক আছে।
এই দলবদল দশম তফসিলে আছে, কি বলিস বুঝলাম না। দশম তফসিলে আছে এটা। আরে বলতে দে আমায়। এই অ্যান্টি ডিফেকশনটি এটি 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তফসিলি বা শিডিউল, দশম তফসিলিতে যোগ করা হয়। এবার এর ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম কি? ধরো একটা পার্টির থেকে 40 জন মেম্বার সিলেক্ট হয়েছে। এবার 40 জনের মধ্যে যদি দেখা যাচ্ছে 2/3 মানে ধরো 30 জনই একসাথে পার্টি ছেড়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন হবে না। ঠিক আছে, এই এক্সেপশনটা মাথায় রেখো, পরীক্ষায় যদি স্টেটমেন্ট বেস কোশ্চেন চলে আসে তখন এটা কাজে লাগবে। হলো, এবার অভিজিৎ কি কোশ্চেন আছে বলো। কিছু কোশ্চেন নেই তাই তো, চলো পরেরটায় আছে। তাহলে বলছে রাজ্যসভা কখন রাজ্য তালিকার কোনো বিষয়ে আইন তৈরির ক্ষমতা সংসদকে দিতে পারে? দেখো কি বলছে। বলছে অনুচ্ছেদ 249 অনুযায়ী 2/3 সদস্যের সমর্থনে প্রস্তাব পাশ হলে, 250 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার সময়, 252 অনুযায়ী 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে। দেখো এখানে সবকটাই সঠিক। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলো তো রাজ্যসভার মেম্বারদের কার্যকাল কয় বছরের হয়? কয় বছর? রাজ্যসভার মেম্বারদের 6 বছরের কার্যকাল হয়, ঠিক আছে। আর প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার করে। আচ্ছা রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি, তাই তো? রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি মানে এটাকে কখনো ভাঙা সম্ভব নয়। এই রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম 30 বছর বয়সের প্রয়োজন হয়। এই রাজ্যসভার যে চেয়ারম্যান হয় সে হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। দেখো ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান ঠিকই, কিন্তু সে রাজ্যসভার সদস্য নয়। সেই রাজ্যসভার সদস্য না হওয়ার কারণে যখন রাজ্যসভায় ভোট গ্রহণ হয় তখন ভাইস প্রেসিডেন্ট কোনো ভোটে অংশগ্রহণ করতে পারে না। যেমন কিনা দেখো লোকসভার ক্ষেত্রে যে স্পিকার আছে সেই স্পিকার কিন্তু লোকসভারই মেম্বার, যার কারণে লোকসভার স্পিকার ভোটদান করতে পারে, কিন্তু লোকসভার স্পিকার ভোটদান করবে কখন? সব থেকে শেষে। এই যে স্পিকারের ভোটদানকে বলা হয় কাস্টিং ভোট, কাস্টিং ভোট বা যাকে বলা হয় নির্ণায়ক ভোট বলা হয়। ঠিক আছে, আচ্ছা রাজ্যসভা যেহেতু পার্মানেন্ট বডি, এখানে একটা বিল আনা যায় না বা একটা প্রস্তাব আনা যায় না মানি বিল বাদ দিয়ে। কি যেটা? কেউ জানো? দেখো রাজ্যসভায় যেহেতু পার্মানেন্ট বডি তাই এখানে নো কনফিডেন্স মোশন আনা যায় না। নো কনফিডেন্স মোশন আনা যায় না। কারণ কি? দেখো যদি নো কনফিডেন্স মোশন আনা হয় তাহলে যেই সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনা হবে সেই সরকারের পক্ষে অনিবার্য হয়ে ওঠে এই নো কনফিডেন্স মোশনকে পাস করানো। যদি কোনো কারণে পাস করাতে না পারে সেই গভর্নমেন্ট পড়ে যাবে। যেমন এক্সাম্পল, অটল বিহারী বাজপেয়ীর সেকেন্ড টার্মের গভর্নমেন্ট 13 দিনের জন্য ভ্যালিড ছিল, তারপরে নো কনফিডেন্স মোশন আসে, 13 দিন বাদে এই গভর্নমেন্ট পড়ে যায়। তাহলে যেহেতু রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি তাই এটাই নো কনফিডেন্স মোশন আসবে না। ঠিক আছে, তারপরে দেখো কাস্টিং ভোট, জাস্ট এইমাত্র বললাম কাস্টিং ভোট কার কাছে থাকে? লোকসভার স্পিকারের কাছে। ধারা 100-তে রয়েছে সংসদের নিরপেক্ষতা বজায় রাখার এটি একটি পদ্ধতি। একদম
সেই জন্যই তো লাস্টে দেয়, ফার্স্টেই কাস্টিং ভোট দিয়ে বসে রয়েছে, হবে না। বলছে লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের শপথ গ্রহণ কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? দেখো 101 আমরা দেখলাম সিট ফাঁকা, 110-এ কোরাম আছে, শপথ গ্রহণ আছে, সরি কোরাম আছে, তাহলে শপথ গ্রহণ কোথায় থাকবে? শপথ গ্রহণ থাকবে 99-তে। 98-তে আমরা কি দেখলাম? 98-তে হচ্ছে পার্লামেন্টারের সেক্রেটারিয়েট থাকে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল, দেখো এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি জিনিস? অ্যাপ্রোপ্রিয়েশন বিল সম্পর্কে কোনটি সঠিক? বলছে এটি ধারা 114-র অধীনে পেশ করা হয়। এটি পাস না হলে সরকার সঞ্চিত তহবিল থেকে অর্থ তুলতে পারে না। এটি একটি সাধারণ বিল হিসাবে গণ্য হয়। দেখো সাধারণ বিল তো নয়, তাহলে অপশন কোনটা হবে? এ আর বি কারেক্ট হবে। আর এবার আমরা বলি যে অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা কি জিনিস হয়। দেখো আমাদের গভর্নমেন্টের কাছে বা ভারত সরকারের কাছে, কোনো পার্টি ফার্টি না, ভারত সরকারের কাছে দুই ধরনের ফান্ড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড, আর একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। ঠিক আছে? এই কনসলিডেটেড ফান্ড সম্পর্কে ধারা 266-তে বর্ণিত আছে, আর কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে 267-তে বর্ণিত আছে। দেখো এই যে কোনো গভর্নমেন্ট ধরো যে কোনো খাতে পয়সা খরচা করবে, এ তো অ্যাকাউন্টে থাকে, গভর্নমেন্টের অ্যাকাউন্টে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে, নাকি কোনো পার্টির অ্যাকাউন্টে। এইখান থেকে খরচা করার জন্য যে বছরের শুরুতে বা যেই আমাদের যে বাজেটটা আছে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েশন বিলও আছে, যে এই যে বাজেটটা আসলে সেটাকে পাস করাতে হয়। দেখবে বাজেট পাস করাতে হয়, বাজেটের পরে ডিবেট চলে, সেখান থেকে পাস করাতে হয়। এই পাসটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েশন বিলের জন্য পাস হয়। যদি এটি পাস করা হয় তাহলেই সেখান থেকে টাকা তুলতে পারবে। সেই টাকাটা তুলবে আমার কনসলিডেটেড ফান্ডের থেকে, আর না হলে তুলতে পারবে না। আচ্ছা, কনসলিডেটেড ফান্ড কিছু কিছু পয়সা আসে যেগুলো কন্টিজেন্সি ফান্ডের থেকে আসে, ঠিক আছে? কন্টিজেন্সি ফান্ড মানে হচ্ছে এটা আপৎকালীন ফান্ড, মানে এমার্জেন্সি ফান্ড, এমার্জেন্সি ফান্ড। এবার দেখো গভর্নমেন্টের খরচার মধ্যে কি কি থাকে, ইকোনমিক্সে আমি এখন ঢুকবো না। গভর্নমেন্টের খরচার মধ্যে এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মায়না, হাইকোর্টের বিচারপতিদের মায়না, গভর্নরদের মায়না তো রাজ্য দেয়, তারপর প্রেসিডেন্টের মায়না, বিভিন্ন মায়না যেগুলো আছে, মানে যাদের যদি পয়সা, ধরো এরকম হলো যে বিল যদি পাস না হয় পয়সা দেবো না, তখন সবাই মিলে বিল পাস করানোর জন্য লাগবে। তার ফলে কি হবে, যে কোনো একটা অথরিটির কর্মক্ষমতার উপরে প্রভাব পড়বে এবং বায়াসনেস চলে আসবে। যদি দেখো এখন ইলেকশন কমিশনকে বলছে যদি বিল না পাস করাও তাহলে আমি তোমাদের মাইনা দেবো না, তখন বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের বলছে যদি বিল না পাস করাও তখন মাইনা দেবো না, তো সবাই সবকিছু কাজ ছেড়ে আগে বিলের জন্য পড়ে থাকে। তো এই জিনিসগুলো যাতে না হয়, এই যে গভর্নমেন্টের যে বিভিন্ন যে বললাম যে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, ইলেকশন কমিশন, বিভিন্ন যে সমস্ত কনস্টিটিউশনাল পদগুলো আছে, সেই পদের যে যারা বসে আছে তাদের মায়না অটোমেটিক চলে আসে, তাদের মায়না এর বাইরে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার কি দিয়েছি? আচ্ছা, দিয়েছি। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন অ্যাপ্রোপ্রিয়েশন বিল সম্পর্কে আছে? বলো। 7 জন কেন? কে কে বেরিয়ে গেছে ভাই? ও, এসে বেরিয়ে গেছে। সুমি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। সুজন, হ্যাঁ, শর্মিষ্ঠা ঘুমাচ্ছে মনে হয়। হ্যাঁ স্যার। বানি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে ওকে। তাহলে কন্টিজেন্সি ফান্ড, আর হচ্ছে কি বললাম, কনসলিডেটেড ফান্ড। দেখো পরের কোশ্চেন বলছে সংসদের সচিবালয়ে কোন অনুচ্ছেদের কথা বলা আছে? জাস্ট দেখবে আর অ্যান্সার করবে। এটাতে কি আছে? এটাতে আছে আমাদের শপথ গ্রহণ,
ঠিক আছে, চলো নেক্সট। রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেন সেটি কোন অনুচ্ছেদে বর্ণনা আছে? দেখো এখানে পাশে লিখে দেওয়া আছে স্পেশাল অ্যাড্রেস। আমি যদি বলতাম শুধু অ্যাড্রেস তাহলে তো অ্যান্সার 86, আর যেহেতু বলেছে স্পেশাল অ্যাড্রেস সেটা হচ্ছে 87 হবে। ঠিক আছে, যে রাষ্ট্রপতি দেখো কি হয়, রাষ্ট্রপতি চাইলে দুটো ঘরের মেম্বারকেই ডেকে কোনো কিছু বলার জন্য ডাকতে পারে। এবার সে কি বলবে সেটা এখানে বর্ণিত আছে, যে আর্টিকেল 87-তে বর্ণিত আছে। নেক্সট দেখো, অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন সম্পর্কে নিচের বিবৃতিগুলো দেখুন। বলছে সংবিধানে এই প্রস্তাবের কোনো উল্লেখ নেই, এটি কেবল লোকসভাতেই পেশ করা যায়, এটি পেশ করার জন্য অন্তত 50 জন সদস্যের সমর্থনের প্রয়োজন। এটা ঠিক, এটা ঠিক এবং এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? উপরের সবকটি ঠিক। যদি নো কনফিডেন্স মোশন পাস না করে তাহলে সুমি বলো তো কি হবে? ও সুমি, বানি, যদি নো কনফিডেন্স মোশন কোনো গভর্নমেন্ট সরকার দিয়ে দেয়। ওকে গুড, চলো। বলছে সংসদের দুই কক্ষের মধ্যে মতভেদ দূর করার জন্য রাষ্ট্রপতি যুগ্ম অধিবেশন ডাকেন। এই অধিবেশনে সভাপতিত্ব কে করে? একদম ফার্স্টেই বলেছি লোকসভার স্পিকার। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমি এখান থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, ভুলে গেলাম। যে বলতো রাষ্ট্রপতি কোন কোন ম্যাটারে যুগ্ম অধিবেশন ডাকতে পারে না? দেখো মেনলি কি হয়, এই যুগ্ম অধিবেশন ডাকার মেনলি কেস হচ্ছে যে বিল কোনো একটা সভায় পাস হয়েছে আর কোনো একটা সদনে পাস হয়নি। ধরো লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়নি, রাজ্যসভা দেবে না। কিন্তু আবার উল্টো কেস হতে পারে যে রাজ্যসভায় পাস হয়েছে, লোকসভা বলছে আমি বিলে পাস করাবো না। সেক্ষেত্রে যদি ডেডলক তৈরি হয়ে যায় একটা, সেই ডেডলকটাকে কাটানোর জন্য লোকসভা আর রাজ্যসভাকে একসাথে ডাকা যেতে পারে। কিন্তু এদেরকে একসাথে ডাকা যাবে না অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কোনো রকম কোনো জয়েন্ট সিটিং হবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো রকম কোনো জয়েন্ট সিটিং চলবে না। আর মানি বিলের কথা তো বাদই দিলাম, মানি বিলে তো রাজ্যসভার এমনিও কোনো গুরুত্ব নাই। ঠিক আছে, চলো। অনুচ্ছেদ 120 অনুযায়ী সংসদের ভাষা সংক্রান্ত কোনটি সঠিক? বলছে সংসদে কেবলমাত্র, সংসদে কাজ কেবল ইংরেজিতে হবে, হবে না, হিন্দিতে হবে, হবে না, কেবল অষ্টম তপশিলিতে থাকা ভাষায় কথা বলতে হবে না, সেরকমও কোনো কেস না। হিন্দি ইংরেজি উভয় ভাষা ব্যবহার করা যাবে, তবে স্পিকার মাতৃভাষায় কথা বলার অনুমতি দিতে পারে। যদি তোমার মনে থাকে যে যখন ওই দেব যখন ঘাটালের ওই এমপি ছিল বা এখনো আছে সম্ভবত, সে ঘাটালের যখন এমপি হয়ে যখন লোকসভায় কথা বলতে গেছে, হঠাৎ করে সে বাংলায় স্পিচ দেওয়া শুরু করে। তো স্পিকার তখন তাকে বন্ধ করে দিতে বলে, কারণ কি? স্পিকারের কাছ থেকে আগে পারমিশন নিতে হবে, তারপরে তুমি বলবে। কারণ অনেক ভাষা হতে পারে, আমাদের ভারতে 22খানা ল্যাঙ্গুয়েজ আছে, সে 22খানা ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক ডায়ালেক্ট আছে, এবার সবকিছু তো জানা সবার পক্ষে সম্ভব না, ইন্টারপ্রেটার লাগানো হয় মাঝে মাঝেতে, মানে লাইভ ট্রান্সলেট করে বলে দেবে সবার কানে। বলছে সংসদের বেতন ও ভাতা সম্পর্কে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? দেখো এটাতে পাওয়ার আছে, এটাতে থাকবে বেতন, স্যালারি আর অ্যালাওয়েন্স থাকবে। ঠিক আছে, নেক্সট, বাজেট বা অনুদান দাবির ওপরে ছাঁটাই প্রস্তাব কয় রকমের হতে পারে?
দেখো এখানে 3 রকমের ছাঁটাই প্রস্তাব হতে পারে। যেমন দেখো ছাঁটাই প্রস্তাব কি, একটাকে বলা হয়েছে পলিসি কাট। পলিসি কাট, এই পলিসি কাট দেখো এই তিনটেই এরকম ভাবে আনা হয়, ধরো কোনো গভর্নমেন্ট কোনো একটা খাতে 50 লক্ষ কোটি টাকা ইসে করেছে, তোমার স্যাংশন করেছে। এবার সংসদে মনে হতেই পারে এটা যে এটা বেশি, অনেক বেশি, যা গভর্নমেন্টের প্রয়োজন তার থেকে অনেক, মানে যেটা এটা এই ডিপার্টমেন্টে যেটা প্রয়োজন তার থেকে অনেক বেশি। সেই সেই জিনিসটাকে কমানোর জন্য এই যে ছাঁটাই প্রস্তাবগুলো দেওয়া হয়, যাকে বলা হয় কাট মোশন। পলিসি কাট কি জিনিস দেখো, পুরোপুরি যখন সংসদের লোকেরা এর সাথে ডিসএগ্রি করে, বলছে যে ধরো কোনো একটা বিল, কোনো একটা জিনিসের জন্য 1 লক্ষ কোটি টাকা সেখানে মঞ্জুর করা হয়েছে, তো পলিসি কাটে বলা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা দিতে হবে না, এখানে মাত্র 1 টাকা দাও। তার মানে কি হচ্ছে, এটা পুরোপুরি এর সাথে ডিসএগ্রি করছে, মানে সরকার বা গভর্নমেন্ট যেই অ্যামাউন্টটা এর জন্য চেয়েছে সেটা অনেক বেশি এক্সরবিটেন্ট অ্যামাউন্ট চাইছে, সেই এক্সরবিটেন্ট অ্যামাউন্টের সার্কাসিমে বলছে এটাকে এখানে 1 টাকা দাও, 1 টাকা। ঠিক আছে। ইকোনমি কাট, ইকোনমিও কাটও সেম, যেখানে যা বলছে, যদি বলে ধরো 50,000 সেখানে বলবে 10,000 টাকা দাও। আচ্ছা টোকেন কাট, টোকেন কাটও সেম। এই 3টে কাট এখানে ইউজ করা হয়। ঠিক আছে। এই টোকেন কাটে প্রতীক হিসাবে দেখো একটা জিনিস মনে রাখবে, এই টোকেন কাটে সিম্বল হিসাবে বলা হচ্ছে 100 টাকা কমাও, বাজেট দিয়ে 100 টাকা কমাও। মানে ধর তুই একটা বাড়ি তৈরি করতে 50 লাখ টাকা খরচা করেছিস, একদম বেশি খরচা হয়ে গেছে না, 100 টাকা কমা। তুই ভাববি যে এ তো 50 লাখ টাকা খরচা করে দিলাম 100 টাকার জন্য এরকম করছি। তার মানে কি, এটা সিম্বলিক হিসেবে বলা হচ্ছে, এই যে টোকেন কার্ড, পলিসি কার্ড, এগুলোকে সিম্বলিক হিসেবে ধরা হয় প্রতিবাদের। ঠিক আছে। আর এইটা 3 প্রকার হয়, পলিসি কার্ড, ইকোনমিক কার্ড আর টোকেন কার্ড। মনে রাখবে যে পলিসি কার্ডে 1 টাকা দেওয়ার কথা বলা হয়, টোকেন কার্ডে 100 টাকা কমানোর কথা বলা হয়। আচ্ছা, সংসদীয় ব্যবস্থায় লেম ডাক বলতে কাদের বোঝানো হয়? লেম ডাক মানে হচ্ছে বিদায়ী। ঠিক আছে, বিদায়ী। ধরো এই যে 2024-এর সরি 2026-এ আমাদের রাজ্যে এখন নির্বাচন চলবে, এই 25 তারিখ 29 তারিখ, এই নির্বাচনের রেজাল্টও আসবে 4 তারিখে। তারপরে নতুন একটা বিধানসভা গঠিত হবে, আর এই নতুন বিধানসভা গঠনের পূর্বে যে পুরনো বিধানসভা আছে তাদের যে লাস্ট মিটিং হয় সেটাকে বলা হয় লেম ডাক সেশন। এখানে হেরে গেছে কথাটা ভুল, বলতে হবে যে রাজ্য বা লোকসভার বা রাজ্যসভার বা সংসদীয় ব্যবস্থার শেষ নির্বাচিত যে মিটিং হয় সেটাকে বলা হয় লেম ডাক সেশন। ফাইন্যান্স বিল সম্পর্কে অনুচ্ছেদ 17-1 অনুযায়ী কোনটি সঠিক? দেখো, ফাইন্যান্স বিল এটি রাজ্যসভায় পেশ করা যায় না, ঠিক। এটি রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া পেশ করা যায় না, এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে দুটোই। দেখো আমি তোমাদের বলেছিলাম রাষ্ট্রপতি ভিটো প্রদান করতে পারে না কোন ক্ষেত্রে? মানি বিলের ক্ষেত্রে। মানি বিলের ক্ষেত্রে কারণ কি? দেখো মানি বিল আনার আগেই রাষ্ট্রপতির কাছ দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছে যে কাকা এটা কি নেব, এই বিলটা কি নিয়ে যাব? তো বলছে যে হ্যাঁ নিয়ে যাও। তা প্রথমে যখন অনুমতি দিয়ে দিচ্ছে, পরে কি করে বলে যে না এই বিলটা নিয়ে যাওয়া যাবে না? এটার জন্য এই বিলের উপরে কখনো ভিটো প্রদান করতে পারে না। ঠিক আছে। নেক্সট, রাজ্যসভার চেয়ারম্যানকে অপসারণের প্রস্তাব লোকসভায় পাশ হয়। দেখো কি বলছে, যে রাজ্যসভার চেয়ারম্যান মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এবার রাজ্যসভার চেয়ারম্যানকে অপসারণ করতে কি কি প্রয়োজন হচ্ছে? অপশন এতে দেওয়া সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অপশন বি বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, অপশন সি 2/3 সমর্থন, আর অপশন ডি হচ্ছে লোকসভার সম্মতির প্রয়োজন নেই।
অপশন এই হবে, একদম সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। এখানে স্পেশাল মেজরিটির কোনো দরকার নেই। দেখো স্পেশাল মেজরিটি মানে হচ্ছে এটা 2/3, স্পেশাল মেজরিটিটাকে বলা হয় স্পেশাল বানানের নেক্সট বলছে সংসদের সদস্য না হয়েও কে সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারে কিন্তু ভোট দিতে পারে না। দেখো ভারতের প্রধান বিচারপতি, একদম না, ভারতের প্রধান বিচারপতি সংসদে গিয়ে কি করবে? রিজার্ভ ব্যাংকের গভর্নর, সেও না। নির্বাচন কমিশনার, সেও না। অ্যান্সার কি হবে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ধারা 76-এ বর্ণিত আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের হাইয়েস্ট ল অফিসার, হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে। আচ্ছা, এর সাথে যদি আমি 89 অ্যাড করি, যেটা পাবো সেটা হচ্ছে 165। এটা হচ্ছে রাজ্যের সরকারের জন্য বা রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল কি? দেখো অ্যাটর্নি জেনারেল যেই কাজটা করে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, অ্যাডভোকেট জেনারেল রাজ্যের জন্য সেই কাজটা করে। আজকের লাস্ট কোয়েশ্চেন বলছে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমানে কত নির্ধারিত রয়েছে? দেখো যে অপশন সি দাগ করবে সে ভুল। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা রয়েছে 550 জন। আগে ছিল 552 জন, যেটি কিনা 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেখান থেকে দুজন অ্যাংলো ইন্ডিয়ান কে বাদ দেওয়া হয়, ঠিক আছে, কে বাদ দেওয়া হয়, 550 জন করা হয়। এই 550 জনের মধ্যে 530 জন হচ্ছে স্টেটের থেকে, রাজ্য থেকে নির্বাচিত হয়, আর 20 জন হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে নির্বাচিত হয়। দেখো এই যে লোকসভাতে রাষ্ট্রপতির মনোনীত কেউ নেই, কিন্তু আমরা যদি রাজ্যসভাতে যাই, রাজ্যসভাতে দেখি, দেখো রাজ্যসভার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 250 জন। এখানে রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। বানান ফানান ঠিক ভুল নিজের মতো করে একটু বুঝে নিও, ঠিক আছে। এই 12 জনকে কোন ফিল্ড থেকে নিতে পারে? এই 12 জনকে নিতে পারে লি স্যাস। লি ফর হচ্ছে লিটারেচার, এস ফর হচ্ছে সায়েন্স, এ ফর হচ্ছে আর্টস, আর এস ফর হচ্ছে সোশ্যাল সার্ভিস। এই চারটে দিকের থেকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। লিটারেচার মানে সাহিত্য, যে কোনো রকম সাহিত্য হতে পারে, সায়েন্স, আর্টস, সোশ্যাল সার্ভিস, ঠিক আছে। তো এই ছিল আজকের এই 25টা কোশ্চেন আমাদের কনস্টিটিউশনের। এবার বলো এই 25টা কোশ্চেনের কটা কোশ্চেন বুঝতে পেরেছো আর কটা কোশ্চেন ঠিক হয়েছে? আমি 12টার মতো পারছি স্যার, আপনার পারি নাই। ওকে, বুঝতে পেরেছিস কোশ্চেন গুলো যেগুলো বোঝানো হয়েছে? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো কি টাটা বাই বাই করবো? আজকের মতন টাটা।